বাংলা সাহিত্যের অগাধ সমুদ্র ভাণ্ডারের রোমাঞ্চকর সাহিত্য দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন মিডনাইট সাসপেন্স। আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য উদীয়মান বাংলা সাহিত্যিকদের প্রবল উৎসাহ দেওয়া, যাদের রচনা জনমানসের কাছে এখনো পৌঁছাতে পারেনি। তাদের মানস রচনাকে জনমানসের কাছে পৌঁছাতে পারলেই আমাদের যথার্থ সার্থকতা। তাদের মানস চক্ষুকে উন্মোচন করার প্রবল উৎসাহদানই আমাদের চ্যানেলের বিশেষ উদ্দেশ্য। উদীয়মান সাহিত্যিকদের রচনার উৎসাহ দেওয়ার জন্য আমাদের শ্রোতাদের কাছে বিনীত নিবেদন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করুন, জনে জনে চ্যানেলটি শেয়ার করুন। প্রতিটি মানুষের কাছে এই উদীয়মান সাহিত্যিকদের রচনাকে পৌঁছে দিতে আমাদের যথার্থ সাহায্য করুন। ধন্যবাদ। স্টেশনে ট্রেন থামতেই হ্যাট কোট পরা সুরনাথ বাবু নেমে পড়লেন। স্টেশন ছোট, তার সংলগ্ন জনপদটিও খুব একটা বিস্তীর্ণ নয়। ট্রেন মিনিট দুয়েক থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটা নতুন পোস্ট অফিস হয়েছে। সুরনাথ বাবু সেগুলো পরিদর্শন করতে এসেছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটা হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বার হলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসটার মধ্যে আছে এক সেট প্যান্টলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ, পেস্ট ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছে, ডাক আর তার দুটোই আছে সেখানে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি, দুজন পিয়ন। পোস্ট অফিসের পেছনে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথ বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দ্বীপ প্রহরে আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টারের বাড়িতেই হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথ বাবু ঘণ্টাখানেক বিশ্রাম নিলেন। তারপর আবার ধরা চূড়া পড়ে যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছিলেন যে 3টি পোস্ট অফিস তিনি পরিদর্শনে যাবেন, তাদের মধ্যে সবচেয়ে যেটি কাছের সেটি 12 মাইল দূরে, কাঁচা পাকা রাস্তা। সুরনাথ তার পিয়নের সাইকেলটা ধার নিলেন। আজ সন্ধ্যার সময় সেই গ্রামে তিনি পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পেছনে ছোট্ট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে আরোহণের জন্য উদ্যোগ নিলে পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5 দূরে যে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ডান হাতি রাস্তা দিয়ে একটু ঘুর পরে বটে, কিন্তু ওই রাস্তা দিয়েই আপনি যাবেন স্যার। সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন, বাঁহাতি রাস্তায় কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ও রাস্তাটা ভালো নয় স্যার। মিনিট কয়েকের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণ সংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জন মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন দেখা যায়।
কোথাও আবার কোনো গাছপালা কিছুই নেই। শিলাভূমি, কোথাও নরম মাটির বুক চিরে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটা এঁকে বেঁকে অনেকটা চলে গেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ খুশি মনে ধীরে ধীরে সাইকেলটা চালাচ্ছেন। মাত্র 12-14 মাইল পথ, সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর, মধ্যমাকৃতি দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নী। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন ঠিকই, কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল দূরের পথের দ্বিভুজে এসে পৌঁছালেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সামনে দুটো পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে একটা ক্ষুদ্র কালো মেঘখণ্ড এসে সূর্যটাকে ঢেকে দিল। চারদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেলটা থেকে নামলেন। আশেপাশে নিকটে দূরে কোথাও কোনো জনমানবের চিহ্ন নাই। আকাশ নির্মল, কিন্তু সূর্যের মুখে এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যস্থলে পৌঁছানো না যায় তবে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছেন বাঁহাতি রাস্তাটা অত ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে তো ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়েই যাওয়াটা মনে হয় ভালোই হবে। সুরনাথ সাইকেলে বাঁ দিকের রাস্তাটাই ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেন নাই। পথ অসমতল, প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চললে মনে হয় আছাড় খাওয়ার কোনো ভয় নেই। সুরনাথ সাবধান অথচ দ্রুত সাইকেল চালাচ্ছেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটা দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোকে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। আরো কিছু দূর অগ্রসর হয়ে পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ সজোরে ব্রেক কষলেন। একটা ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না। এই কুটিরটা যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে সাইকেল থেকে নেমে দেখলেন 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে যেন একটা যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আটকে গেছে। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে যেন ফেটে পড়ছে। মুখের ডৌল দৃঢ়, তাতে প্রগল্ভতার সমাবেশ আছে।
মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়, পরিধানে একটা কস্তাপার শাড়ি, গায়ে আর কোনো অলংকার নেই। সধবা কি বিধবা কি কুমারী তা খুব একটা বোঝা যাচ্ছে না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলি কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ভরাট, কিন্তু বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের ভিতর ধক ধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘু চেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে তাকালেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন, সন্ধ্যার ছায়ায় তা যেন মিলে গেছে। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? এখানেই থাকো না। যুবতী বলল। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে তাকালেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোল পাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্খলিত স্বরে তিনি বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দিবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধা না হয় তাহলে এখানেই থাকবো। যুবতীর দর্শন ছটা বিকীর্ণ করে হাসল। প্রায়ান্ধকারে তার হাসিটা তড়িৎ দীপালির মতো ঝলকে উঠল। যুবতী বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটা মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল। এক ঘটি জল, গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো। চা খাবে তো? আমি এখনই আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলছে। আলোর পীত বর্ণ ধারা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করার উদ্যোগ নিয়েছে। সুরনাথ বসে ভাবতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাধ সরাহত মৃগের মানসিক অবস্থা কে কবে বলতে পেরেছে? এই নাও, চা এনেছি গো। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াইতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে পড়ব। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাঁপি টলে।
তোমার অত লজ্জায় কাজ নাই, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। বলে যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুকে পান করতে করতে তার শরীর যেন বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করছিলেন কুটিরের মধ্যে দুটো ঘর, একটা তো রান্নাঘর, অপরটা মনে হয় শোয়ার ঘর। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের উপর তার শয়নের ব্যবস্থাই হবে, সেই ভালো। কোনো মতে রাত কাটিয়ে ভোরও হতে না হতেই তো চলে যাব। ঘন্টাখানেক পর যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে ঢুকলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত, বেশ আরামদায়ক। পিঁড়ের সামনে ভাতের থালা, প্রদীপটা কাছেই রাখা আছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল আর একটা চচ্চড়ি জাতীয় তরকারি, না কি বোঝাও যাচ্ছে না। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী যেন কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হু হা ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সাথে অন্তত একটু মিষ্টালাপ করবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলার ভিতর থেকে গলা বার করে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে গেল। তিনি শামুকের মতো আবার খোলার মধ্যে প্রবেশ করলেন। খাবার শেষে সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শুতে কি, শীতে কালিয়ে যাবে তো। যাও বিছানায় শো গে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে তাও প্রশ্ন করলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করলেন। ঘরে প্রদীপ জ্বলছে। মেঝের উপর খড় পেতে তার উপর তোশক বিছিয়ে বিছানা তৈরি হয়েছে। সুরনাথ সুটকেসটা নিয়ে এসে জামা কাপড় পরিবর্তন করলেন। তারপর প্রদীপটা জ্বালিয়ে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোসনের শব্দ যেন শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠছে। তার মনের উত্তাপ একটা সুদীর্ঘ নিঃশ্বাসে বার হয়ে আসছে। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি।
3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে এলেন না, তখন পোস্টমাস্টার বাবু খুব চিন্তিত হয়ে পড়লেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও খোয়া গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3টে পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নাই। সেই রাস্তার পাশে ঝোপ ঝাড়ের মধ্যে একটা মৃতদেহ মুখ থুবড়ে পড়ে আছে। সাইকেলটা কিছুটা দূরে মাটি কাদায় লুটিয়ে রয়েছে। তার পেছনে সুরনাথের সুটকেসটা পড়ে আছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সবই ঠিকঠাক আছে, কিছুই খোয়া যায়। সুরনাথের দেহে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক এবং অস্থি চর্মসার হয়ে গেছে, যেন রক্তচোষা বাদুড় দেহটার থেকে রক্ত শুষে খেয়ে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা হা হা, আহা, ডাইনির হাতে পড়েছিলেন গো। কামিনী ডাইনি এখনোই তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়ে গেছিল গো। আমি ইন্সপেক্টর বাবুকে কত সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তাটা ভালো নয় বাবু, কিন্তু উনি শুনলেন না। আহা, কি কষ্ট পেয়ে মরলেন গো। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত ভূতের গল্প কামিনী। আমরা আমাদের গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত শতাব্দীর সেরা ভূতের গল্প থেকে নিয়েছি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার জন্ম 1899 সালের 30শে মার্চ, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। তিনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা। এছাড়াও তিনি ভূতান্বেষী বরদা চরিত্রটি সৃষ্টি করেছিলেন। তিনি ঐতিহাসিক উপন্যাস রচনাতে তার যথেষ্ট দক্ষতার পরিচয় রেখেছিলেন। তার প্রথম বই যৌবন স্মৃতি 20 বছর বয়সে প্রকাশিত হয়েছিল। তার লেখা গল্পগুলির মধ্যে বিখ্যাত প্রেতপুরী, টিকটিকির ডিম, মরণ ভোমরা ইত্যাদি। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে আপনারা আমাদের এই মিডনাইট সাসপেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বাটন ক্লিক করুন, শেয়ার করুন, যাতে ভবিষ্যতে আমরা জনমানুষের কাছে বিভিন্ন লেখকের গল্প উপস্থাপন করতে পারি। এই গল্পের সূত্রধার ও বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন কৌশিক প্রসাদ চৌধুরী। সম্পাদনায় কৌশিক প্রসাদ চৌধুরী এবং কামিনীর চরিত্রে অয়েস্মিতা চৌধুরী। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আমরা শ্রী দেবজ্যোতি নারায়ণ রায় মহাশয়ের প্রতি চিরকৃতজ্ঞ।
ধন্যবাদ।